হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গল্প কথা বাই এসআই চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে পড়ছি প্রেম সন্ধিক্ষণ গল্পের ৩৭তম পর্ব। লেখনীতে সায়দামন। সন্ধ্যার আবছালো গড়িয়ে রাতের দিকে এগোচ্ছে। সারাদিনের ঘোরাঘুরি শেষে তালহার মেহেরিন এখন ড্রয়িং রুমের পাশাপাশি বসে আছে। সন্ধ্যার দিকে বাড়ি ফিরেছে দুজন। ফ্রেশ হয়ে পোশাক বদলে কিছুক্ষণ আগে এসে বসেছে তারা। রান্নাঘরে তখন ব্যস্ত তিতলি বেগম। দুজনের জন্য আদা দিয়ে গরম চা বসিয়েছেন চুলায়। চায়ের সুবাস ছড়িয়ে পড়লেও তার মেজাজে বিন্দুমাত্র কোমলতা নেই, বরং রান্নাঘর থেকে একের পর এক বকাঝকা ছুড়ে দিচ্ছেন। তালহা, তুই তো বড়, তুইও ওর সঙ্গে তাল কিভাবে মেলালি? এখন কি বৃষ্টির সময়, এই অসময়ে বৃষ্টি শরীরের জন্য কতটা খারাপ জানিস না? জ্বর বাঁধানোর এতই শখ হয়েছে তোদের? ড্রয়িং রুম থেকে তালহা চেঁচিয়ে বলল, আহ আম্মু, এত হাইপার হয়েও না, কিচ্ছু হবে না, একদিনই তো। কথাটা শেষ করার আগে অদ্ভুত কাকতালীয় ভাবে তালহা আর মেহেরিন দুজনে একসঙ্গে হাঁচি দিয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে হাতে দুটো ধোয়া ওঠা চায়ের কাপ নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলেন তিতলি বেগম। টি টেবিলের ওপর কাপ দুটো নামিয়ে রেখে তিনি ধীরে ধীরে দুজনের দিকে তাকালেন। চোখে মুখে এমন দৃষ্টি যেন এইমাত্র পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ করে বসেছে তারা। কিছু হবে না তাই না? এখন হাঁচি দিচ্ছে কে? তোর বাপ কি কবর থেকে উঠে সে হাঁচিটা দিল? দুজনেই চুপ। তিতলি বেগম থামলেন না। নিজেদের কি ভাবিস তোরা? অনেক বড় হয়ে গেছিস, তাই না? নিজেদের মতো করে চলবি, মায়ের কোনো দরকার নেই। তো আমাকে রেখে দিয়েছিস কেন? পাঠিয়ে দে না বাপের বাড়ি। আমার আর ভাল লাগছে না এ বাড়িতে থাকতে। এতদিন ছেলে মেয়ের কাছে কোনো দাম ছিল না, এখন ছেলের বউয়ের কাছেও দাম নেই। বলতে বলতে তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না। গজগজ করতে করতে আবার রান্নাঘরের দিকে চলে গেলেন। মায়ের চলে যাওয়ার পথের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তালহা। তারপর মেহেরিনের সঙ্গে চোখাচোখি হতে দুজনের ঠোঁটের কোণে একসঙ্গে হাসি ফুটে উঠল। শেষ পর্যন্ত ঠিক করে হেসেই ফেলল দুজন। রাগী মায়ের সামনে হাসিটা অবশ্য খুব বেশি সময় স্থায়ী হলো না। তিনি ফের আসতেই দুজনে চুপচাপ নিজেদের চায়ের কাপে চুমুক দিতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে একে একে পরিবারের অন্য সদস্যরাও ড্রয়িং রুমে এসে জড়ো হতে লাগলেন। সন্ধ্যার এই সময়টা শিকদার পরিবারের সময়। অফিস থেকে বিল্লাল সাহেব আর আফতাব সাহেবও ফিরে এসেছেন। ফ্রেশ হয়ে এসে তারাও পরিবারের সঙ্গে বসে পড়লেন। সবাই টুকটাক কথা বলছে। কিছুক্ষণ পর কথার মোড় ঘুরে গেল মেহেরিন আর তাহিয়ার দিকে। বিল্লাল সাহেব জানতে চাইলেন, আজকের পরীক্ষা কেমন হয়েছে? তাহিয়া মেহেরিন মৃদু হেসে উত্তর দিল, অনেক ভালো হয়েছে। তো এবার সামনের প্ল্যানিং কি তোমাদের? তাহিয়া বেশ আগ্রহের সঙ্গেই বলল, পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নেব। মেহেরিনা একই কথা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে তালহা কথার মাঝখানে বলে উঠল, মেহেরিন তো ডাক্তারি পড়ার ইচ্ছে ছিল, ভাবছিলাম এবার ওর মেডিকেল প্রস্তুতি শুরু করুক। কথাটা শুনে মেহেরিন চমকে তালহার দিকে তাকালো। ডাক্তারি পড়ার ইচ্ছেটা তার ছিল। কত রাত যে সেই স্বপ্নের কথা ভেবে কাটিয়েছে তার হিসেব নেই। কিন্তু ডাক্তারি পড়া যে বিশাল খরচ, এই পরিবারের উপর বাড়তি বোঝা চাপানোর কথা ভেবেই নিজের ইচ্ছেটাকে সে ধীরে ধীরে বুকের ভেতর চাপা দিয়ে দিয়েছিল। তাই দ্রুত মাথা নেড়ে বলল, না না, আমিও পাবলিক যে কোনো ইউনিভার্সিটিতেই পড়ব। বিলাল সাহেব ভ্রু কুঁচকে তাকালেন। কেন? মেহেরিন ইতস্তত করে বললেন, এমনি তাহিয়ার সঙ্গে। কথাটা শেষ হওয়ার আগে তাহিয়া তাকে থামিয়ে দিয়ে বলল, তোর নিজের ইচ্ছে কোনটা সেটা বল। মেহেরিন চুপ করে গেল। তালহা এবার মৃদু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাদের ছেলের বউ আমাকে ফকির মনে করে। কথাটা শুনে ঘরের সবাই একসঙ্গে তার দিকে তাকালো। হালকা হাসলো সকলে। মেহেরিন অপ্রস্তুত হয়ে ইতস্তত চোখে তালহার দিকে তাকালো। তালহা আবার সরাসরি তার দিকে তাকিয়ে বলল, তোমাকে টাকার চিন্তা করতে কে বলে? ইনকাম কার জন্য করি আমি? অন্য কারো বউ পালার জন্য? মেহেরিন আর কোনো উত্তর দিতে পারল না। ধীরে ধীরে মাথা নিচু হয়ে গেল তার। তালহার কথায় তিতলি বেগম এবার কোমল হলেন। ছেলের দিকে একবার তাকিয়ে মেহেরিনের দিকে ফিরে বললেন, মেহেরিন, তালহা তোর স্বামী, তোর প্রয়োজনে সবকিছু দেওয়ার দায়িত্ব তার। আর আল্লাহ দিলে আমার ছেলের অবস্থা অনেক ভালো। এমন না যে বইয়ের ডাক্তারি পড়ার খরচ চালাতে তার কষ্ট হবে, বরং সে অনায়াসে চালাতে পারবে। তাহলে এত চিন্তা কিসের? মেহেরিন এবার ধীরে ধীরে মাথা তুলল। বুকের ভেতর জমে থাকা সংকোচটা যেন একটু একটু করে হালকা হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে মৃদুস্বরে বলল, তাহলে আপনার ছেলে যা ভালো মনে করে করে। তালহার ঠোঁটের কোণে তখন তৃপ্তির হাসি।
শেষ পর্যন্ত তারপর নিজের স্বপ্নটা বেছে নিয়েছে। এরপর সিদ্ধান্ত হলো তাহিয়া আর মেহেরিন দুজনকে কোচিং এ ভর্তি করানো হবে। তাহিয়া প্রস্তুতি নেবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য, আর মেহেরিন শুরু করবে মেডিকেলের প্রস্তুতি। কথাবার্তা যখন প্রায় শেষের দিকে তখন হঠাৎ দাদি মেহেরিনের বিয়ের প্রসঙ্গ তুললেন। এখন তো মেহেরিনের পরীক্ষা শেষ, ওদের বিয়ের অনুষ্ঠানটা এবার করে ফেললে কেমন হয়? বেশি দেরি করা উচিত হবে না। কথাটা উঠতেই ঘরের পরিবেশটা মুহূর্তে বদলে গেল। কয়েক জোড়া চোখ আনন্দে চকচক করে উঠল। তালহাও যেন কথাটা শোনার অপেক্ষাতেই ছিল। সঙ্গে সঙ্গে সায় দিয়ে বলল, আমিও তো সেটাই বলতে চাচ্ছিলাম। তাদের রেজাল্ট দেওয়ার আগে বিয়ের কাজটা সেরে রাখলে ভালো হয়। এরপর অ্যাডমিশনের পড়াশোনায় ঢুকে গেলে তখন আর এসব নিয়ে ঝামেলা থাকবে না। বিলাল সাহেব জন্য সিদ্ধান্তটা পাকা করে দেওয়ার জন্য বললেন, তাহলে দেরি কিসের, লাগাও বিয়ে। আফতাব সাহেবও হেসে উঠলেন, উচ্ছ্বাসে বললেন, হ্যাঁ লাগাও বিয়ে। শিকদার বাড়ি দ্বিতীয় বিয়ে বলে কথা, পুরো এলাকা জানবে। মুহূর্তের মধ্যে বাড়িটা যেন আনন্দে ভরে উঠলো। কে কিভাবে আয়োজন করবে, কবে দিন ভালো, কতজন দাওয়াত দিতে হবে, এসব নিয়ে তাদের আলোচনা শুরু হয়ে গেল। মেহেরিন চুপচাপ বসে সব শুনছিল। হঠাৎ তার চোখ গিয়ে আটকালো তালহার চোখে। তালহা সেই কখন থেকে একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। চোখাচোখি হতে মেহেরিন ঠোঁটে অপ্রস্তুত হাসি ফুটে উঠল। এত মানুষের সামনে তালহার এমন নির্লজ্জ দৃষ্টি সহ্য করতে না পেরে সে ধীরে ধীরে পাশ থেকে উঠে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু এক পায়ে হতেই টান পড়লো হাতে। মেহেরিন থেমে গেল। পেছনে ফিরতে দেখলো তালহা তার চুড়ি টেনে ধরেছে। মেহেরিন ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। তালহার মুখে তখন দুষ্ট এক হাসি। কোনো কথা না বলেই সে চুড়িটা ধরে আরেক টানে মেহেরিনকে আবার নিজের পাশে বসিয়ে দিল। মেহেরিন হতভম্ব চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। আর তালহা, সে যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে আবার পরিবারের কথোপকথনে মন দিল। সকলের সম্মিলিত সিদ্ধান্ত এবং হিসাব নিকাশ শেষে বিয়ের তারিখ নির্ধারিত হলো আগামী মাসে। তিতলি বেগম কালী মেহেরিনকে সাথে নিয়ে যাবেন গয়না গড়াতে দেওয়ার জন্য। ওদিকে বিল্লাল সাহেব আর আফতাব সাহেব বসেছেন নিমন্ত্রণ পত্রের তালিকা তৈরি করতে, যাতে ভুলবশত কোনো আত্মীয় বা পরিচিত বাদ না পড়ে। তাই আগে ভাগেই সেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দাদিও পিছিয়ে নেই, তিনি বোনদের ফোনে কল দিয়ে নাতির শুভ পরিণয়ের খবর জানাতে ব্যস্ত। খাওয়া দাওয়ার পূর্ব পর্যন্ত শিকদার বাড়িতে বিয়ের জোরদার তোড়জোড় চলতে লাগলো। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে সবাই যে যার কক্ষে ফিরতে হইচই শেষ হলো। সুযোগ বুঝে বেহরের এবার কফির মগ হাতে হাজির হলো তার ভবিষ্যৎ ঘরে। দরজার সামনে দাঁড়িয়ে মুচকি হাসলো। আর কটা দিন পরই এই ঘর তারও। দীর্ঘশ্বাস ফেলে ঘরে প্রবেশ করে সে বুঝতে পারলো তালহা বাথরুমে। অমনি তার মাথায় এক দুষ্টু বুদ্ধি চেপে বসলো। কফির মগ ঢেকে রেখে সে নিঃশব্দে বাথরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দীর্ঘস্তে বাথরুমের সুইচটি বন্ধ করে দিয়ে ঠোঁট কামড়ে অপেক্ষা করতে লাগলো তালহার আত্মচিৎকার শোনার আশায়। কিন্তু দীর্ঘ 5 মিনিট পর হয়ে গেলেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ মিলল না। মেহেরিন কৌতূহল সামলাতে না পেরে দরজায় হালকা টোকা দিয়ে মৃদুস্বরে বলল, এই, আপনি ঠিক আছেন? ভেতর থেকে কোনো উত্তর এলো না। এবার সে খানিকটা চিন্তিত হয়ে পড়ল। জোরে জোরে 2বার দরজায় করাঘাত করতে আচমকা তড়িৎ বেগে দরজা খুলে একটি হাত বেরিয়ে এলো। পলক ফেলার আগে হাতটি মেহেরিনকে একটানে ভেতরে নিয়ে বাথরুমের দরজা আবার বন্ধ করে দিল। হঠাৎ এই কাণ্ডে মেহেরিন নিঃশ্বাস যেন আটকে এলো। অন্ধকার বাথরুম, তার উপর এমন আকস্মিক পরিস্থিতি। আবার তালহা তার হাত দুটি দরজার সাথে শক্ত করে চেপে ধরে রেখেছে। দুজনের দূরত্ব এতটাই কম যে তালহার তপ্ত নিঃশ্বাস মেহেরিনের চোখে মুখে এসে পড়েছে। পরিস্থিতি বুঝতে একটু সময় লাগলো, তবে আস্তে আস্তে মেহেরিন স্বাভাবিক হয়ে এলো। সে ভীত গলায় বলল, কিভাবে ভয় দেখায়, আমার তো প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। তালহা আরো খানিকটা কাছে এলো, মেহেরিনের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, প্রাণ যদি চলে যেতে চাইতো আমি তা আটকে রাখতাম। মেহেরিন কিছুটা ইতস্তত করে নড়ে চড়ে ওঠার চেষ্টা করলো। ছাড়ুন আমাকে। তালহা এবার বেশ দৃঢ় কণ্ঠে জবাব দিল, একদম নয়, লাইট বন্ধ করার শাস্তি তো পেতেই হবে। মেহেরিন থমকে গিয়ে তোতলাতে তোতলাতে বলল, আমি তো তো ভেবেছিলাম ভেতরে কেউ নেই, তাই আলোটা নিভিয়ে দিয়েছিলাম। কথাটা শেষ হতে পারল না। অন্ধকারী তালহা অতি সূক্ষ্মভাবে তার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। আকস্মিক এই স্পর্শে মেহেরিন একদম আড়ষ্ট হয়ে গেল। তাকে নির্জীবের মতো দাঁড়িয়ে থাকতে দেখে তালহা পুনরায় একই কাজ করলো।
এবার স্পর্শটা ছিল আরো কিছুটা গভীর এবং স্পষ্ট। মেহেরিন যেন এক মূর্তিতে পরিণত হয়ে অন্ধকারে গোল গোল চোখে চেয়ে রইল। অন্ধকারে মেহেরিনের অভিব্যক্তি দেখা না গেলেও তালহা তা ঠিকই অনুভব করতে পারল। সে হালকা হেসে মেহেরিনের নাকে, কপালে আর গালে একের পর এক ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো। সম্পূর্ণ মুখমণ্ডল নরম স্নেহ দিয়ে ভরিয়ে দিতে দিতে সে কখন যে তার গলায় নেমে এলো তা হয়তো দুজনের কেউই টের পায়নি। গলায় উষ্ণ স্পর্শ পেতে মেহেরিন শিউরে উঠে তালহার চুল আঁকড়ে ধরল এবং তাকে দূরে সরানোর চেষ্টা করলো। তবে তালহা সরল না। গলার ভাঁজে ঠোঁট রেখেই সে উচ্চস্বরে আশ্বাস দিল, আই উইল স্টে জেন্টেল, বিলিভ মি। মেহেরিনের হাতের বাঁধন ধীরে ধীরে শিথিল হয়ে এলো। তালহা সযত্নে মেহেরিনের গলা, ঘাড় আর চিবুক আদর রেখে দিতে লাগলো। ধীরে ধীরে সে যখন আরেকটু নিচে নেমে এলো, মেহেরিন সামান্য কেঁপে উঠল। তালহার সঙ্গে সঙ্গে থেমে গেল। ঘন নিঃশ্বাস ছেড়ে সে নিজেকে কিছুটা সামলে নিয়ে মেহেরিনকে একটানা নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। দরজা খুলতেই ঘরের আলো এসে বাথরুমের অন্ধকারের ওপর পড়ল। তালহা দৃষ্টি আঁকড়ে আছে নজর রক্তিম হয়ে ওঠা মেহেরিনের মুখশ্রীর ওপর। লাজুক মেয়েটি লজ্জায় চোখ তুলে তাকাতেও পারছে না। তালহা ঠোঁটের কোণে মৃদু হাসি রেখে তাকে নিয়ে বেরিয়ে এলো। ড্রেসিং টেবিলের আয়নার সামনে মেহেরিন এক প্রকার সংকুচিত হয়ে দাঁড়িয়েছিল। তালহা তার ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। তার হাতে ছিল একটি হার্ট পেন্ডেন্ট। সেটির হুক খুলে সে সযত্নে মেহেরিনের গলায় পরিয়ে দিল। তারপর আয়নায় চোখ রেখে বলল, দিস প্রিটি প্রেডেন্ট ফর মাই প্রিটি লেডি, পছন্দ হয়েছে? মেহেরিন অবাক চোখে আয়নার দিকে তাকালো। নজর গেল নিজের গলায়। চকিতে হাত দিয়ে লকেটটি স্পর্শ করলো সে। ভারী সুন্দর একটা পেন্ডেন্ট। মুহূর্তেই তার ঠোঁটে স্নিগ্ধ হাসি ফুটে উঠল। আয়নায় তালহা চোখে দিকে তাকে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, খুব পছন্দ হয়েছে। তালহা তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের দিকে ইঙ্গিত করলো। মেহেরিন আয়না থেকে দৃষ্টি সরিয়ে নিচে তাকাতেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। একটি বড় কালো বক্স, যার কাচের স্বচ্ছ ঢাকনার ভেতর দিয়ে দেখা যাচ্ছে নানা রঙের রেশমি চুড়ি। তার উপর কালো ভেলভেটের উপর সোনালী অক্ষরে খোদাই করা রয়েছে মেহেরির নামটা। সে অবাক চোখে মাথা ঘুরিয়ে প্রশ্ন করলো, এটা আমার জন্য? তালহা বক্সটি খুলতে খুলতে বলল, তোমার ছাড়া আর কারিব হতে পারে? বক্সটি মেহেরিনের সামনে মেলে ধরে সে শুধালো, পছন্দ হয়েছে? মেহেরিন আনন্দে কয়েকবার মাথা নাড়তে সে আরেকটি ছোট্ট কালো বক্স বের করলো। বক্সটা দেখতে অসাধারণ, কোনো চেনের বক্সের মতো। মখমলের গায়ে এটাও সোনালী অক্ষরে খোদাই করা। মেহেরিন আরো অবাক হয়ে গেল। জিজ্ঞেস করলো, এটাও আমার? তালহা শুধু মাথা নেড়ে মৃদু হেসে বলল, খুলো। মেহেরিন খুব সাবধানে ঢাকনাটা তুলল। ঢাকনা টান দিতে ভেতরে বক্সটা ধীরে ধীরে চারিদিকে প্রসারিত হয়ে গেল। একটির পর একটি করে 4টি তাক একে একে খুলে গেল। প্রতিটি তাকে 4 জোড়া করে সাজানো, মোট 16 জোড়া ঝুমকা, প্রতিটি জোড়ায় আলাদা ডিজাইনের। মেহেরিনের বিস্মিত দৃষ্টি ধীরে ধীরে গিয়ে থামলো তালহার মুখে। প্রশ্ন করল, এগুলো আমার? তালহা পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার ষোড়শী বধূর জন্য 16 জোড়া ঝুমকো আর কাচের চুড়ি ভরা এক বক্স ভালোবাসা। মেহেরিন আনন্দে কেঁদে দেবে এমন ভাব। এক হাত কাঁধে থাকা তালহার গালটা আগলে ধরে বলল, কিন্তু আমি তো এখন 18। তালহার সঙ্গে সঙ্গে বলল, তুমি 60 ঊর্ধ্ব হলে আমার চোখে সেই ষোড়শী বধূই রয়ে যাবে। মেহেরিন মুচকি হেসে ফেলল, বলল, অনেক অনেক ধন্যবাদ। তালহা কপাল কুঁচকে কৃত্রিম অসন্তোষ প্রকাশ করলো। এমন শুকনো ধন্যবাদ আমার চলবে না। মেহেরিন ভূতলে জিজ্ঞেস করলো, তাহলে আমার সিক্ত ও সজীব ধন্যবাদ চাই। কথাটা শুনে মেহেরিন না হেসে পারল না। সে তাকে ছেড়ে দাঁড়ালো। দুপায়ের আঙুলে ভর দিয়ে সামান্য উঁচিয়ে ওঠে তালহার গালে আলতো করে একটি চুমো এঁকে দিল। তারপর চুড়ি এবং ঝুমকোর বাক্সটা দুটো নিয়ে দরজার দিকে এক ছুটে পালিয়ে গেল। তার পথের দিকে তাকিয়ে তালহা মাথায় হাত বুলিয়ে আপন মনে হেসে ফেলল। সকালে নাস্তার টেবিলে বসে আছে সকলে। নাস্তা সেরে চা খাচ্ছে বিল্লাল সাহেব, হাতে নিউজ পেপার। আচমকাই জোরে বলে উঠলেন, আজকালের দিনেও যে এমন নিঃস্বার্থ ভালোবাসা বেঁচে থাকে জানা ছিল না। আফতাব সাহেব কৌতূহল হওয়ার ভান করে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ভাইজান? বিল্লাল সাহেব হাতের খবরের কাগজটা আফতাব সাহেবের দিকে এগিয়ে দিয়ে আর চোখে তালহার দিকে তাকালেন। তারপর মুচকি হেসে বললেন, দেখ,
কে যেন নিজের ভালোবাসার জন্য সুখনীর নামে একটা এতিমখানা বানিয়ে ফেলেছে। আফতাব সাহেব চমকানো ভাব নিয়ে বলল, বলো কি? এতদিন তো ইতিহাস পড়ে এসেছি সম্রাট শাহজাহান তার ভালোবাসার জন্য তাজমহল বানিয়েছেন। এখন কি তবে ইতিহাস বদলাবে? তাদের কথা শুনে উপস্থিত সকলের মাঝে কৌতূহল জেগে উঠল। নামটা শোনা মাত্র মেহেরিনের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। যেন একটা শিহরণ বয়ে গেল সারা শরীরে। সে আগ্রহ সামলাতে না পেরে চেয়ার ছেড়ে উঠে গিয়ে খবরের কাগজটা হাতে নিল। পত্রিকার পাতায় ফুটে থাকা সুকনির নামের দোতলা বাড়িটির ছবিটি নজর গেল তার পাশের লেখা দৈনিক জনকণ্ঠ। বিশেষ সংবাদ, সুকনির পথ শিশু এবং এতিম শিশুদের জন্য নতুন আশ্রয়স্থল উদ্বোধন। আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে সুকনির নামে একটি আধুনিক এতিমখানা। সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে নির্মিত এই প্রতিষ্ঠানটি অসহায় এতিম শিশুদের নিরাপদ আশ্রয়, শিক্ষা ব্যবস্থা ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার কর্তৃপক্ষ জানিয়েছেন, এখানে শুধু আশ্রয়ই নয়, প্রতিটি শিশুকে পরিবারের মতো পরিবেশ বড় করে তোলার ব্যবস্থা থাকবে। তাদের শিক্ষা, নৈতিক মূল্যবোধ, দক্ষতা উন্নয়ন এবং স্বাবলম্বী হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। প্রতিষ্ঠানটির নামকরণের সঙ্গে কর্তৃপক্ষ বলেন, একজন বিশেষ মানুষ বহুদিন স্বপ্ন ছিল এমন একটি ঘর যেখানে কোনো শিশুই নিজেকে এতিম মনে করবে না। সেই স্বপ্নের প্রতি শ্রদ্ধা রেখে আশ্রয়স্থলের নাম রাখা হয়েছে সুকনির। প্রতিষ্ঠাতার পরিচয় প্রকাশ করতে অনুরোধ করা হলে তিনি বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেন। তিনি শুধু একটি বাক্য সংবাদ মাধ্যমের কাছে পৌঁছে দিতে বলেন, কিছু উপহার করতালির জন্য নয়, প্রিয় মানুষের মুখের একচিলতে হাসির জন্য। এতদিন দেখেছি সম্রাট শাহজাহান ভালোবাসার স্বাক্ষর হিসেবে মমতাজ মহলের জন্য নির্মাণ করেছিলেন তাজমহল। আজ এই দিনে এসে এক ভদ্রলোক তার ভালোবাসার স্বপ্নকে বাস্তব রূপ দিতে নির্মাণ করেছেন সুকনির, এতিম শিশুদের জন্য একটি আশ্রয়স্থল। একজন ভালোবাসাকে স্মৃতিতে অমর করেছেন, আরেকজন ভালোবাসাকে আশ্রয়ে পরিণত করেছেন। বেঁচে থাকুক এমন ভালোবাসা যুগের পর যুগ। মেহেরিনের হাত রীতিমতো কাঁপছে। সে বিস্মিত চোখে চাইল তালহার দিকে। সে মুচকি হেসে বলল, আম্মু, সামনেই শুক্রবারই উদ্বোধন, তোমার ছেলে বউ সাজিয়ে দিও। আজ শুক্রবার। তালহা মায়ের ঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, দুহাত বুকের ওপর গুজে রাখা, চোখ জোড়া স্থির হয়ে আছে সামনের দৃশ্যটা। তার বউ মায়ের খয়েরি জামদানি শাড়িতে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে। মা নিজের গহনার বাক্স খুলে খুব যত্ন করে মেহেরিনের সাজটা সম্পূর্ণ করেছেন। সিম্পলের মধ্যে সুন্দর একটা সোনার হার ও কানের দুল পরিয়ে দিলেন। তারপর নিজের একজোড়া মোটা সোনার বালা বের করে মেহেরিনের হাতে পরিয়ে দিলেন। মেহেরিন অবাক চোখে বালাগুলো দেখলো। এগুলো তার শ্বশুর তার শাশুড়িকে নিজ পছন্দে বানিয়ে দিয়েছিলেন। কি সুন্দর কারুকাজ বালাচোড়ায়। ওনার পছন্দ দেখে বুঝলো তালহাও তার বাবার মতোই হয়েছে। তিতলি বেগম ততক্ষণে তার চুলগুলো আস্তে পেছনে এনে সুন্দর করে খোপা বেঁধে দিয়েছেন। তাহিয়া আগের মুখে হালকা মেকআপ করে দিয়েছে। শাড়ির আঁচলটা পেছন থেকে এনে সুন্দর করে অন্য বাহু ঢেকে সামনে পিন করে দিলে তিতলি বেগম। তারপর মেহেরিনকে দাঁড়াতে বলে নিচে বসে পড়লেন। শাড়ির কুচিগুলো একে ঠিক করে নিচ থেকে সুন্দর করে গুছিয়ে দিলেন। সর্বশেষে উঠে দাঁড়িয়ে মেহেরিনের ঠুকনিটা আলতো করে ধরে মুগ্ধ চোখে তাকালেন। ঠোঁটে ফুটে উঠল প্রশান্ত এক হাসি। মাশাআল্লাহ, এখন লাগছে একদম শিকদার বাড়ির ব্যাটার বউ। মেহেরিনের কাল মুহূর্তে লজ্জায় রাঙা হয়ে উঠল। মৃদু হেসে আয়নার দিকে তাকালো সে। নিজেকে যেন চিনতে পারছে না। খয়েরি জামদানির সঙ্গে গাঢ় লাল লিপস্টিক, পরিপাটি খোপার, হাতে কানে গলায় মায়ের দেয়া সোনার গহনা, সব মিলিয়ে সত্যি যেন একেবারে বউ বউ লাগছে তাকে। শিকদার বাড়ি বউ লাগছে। তিতলি বেগম এবার তাকে ঘুরিয়ে তালহার বরাবর দাঁড় করিয়ে দিলেন। তারপর ছেলের দিকে তাকিয়ে কপট বিরক্তিতে বললেন, নির্লজ্জ ছেলে, সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছিস? দেখ, এবার মন ভরে দেখ তোর বউকে। আমার এখনো রেডি হওয়া বাকি। বলে কপট রাগ দেখিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। তালহা মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে মাথা চুলকে হেসে ফেলল। মা দরজার বাইরে যেতে সে দরজাটা আলতো করে ভিড়িয়ে দিল। তারপর ধীরে ধীরে মেহেরিনের দিকে এগিয়ে এলো। মেহেরিন আয়নায় নিজের প্রতিবিম্ব দেখছিল। তালহার পায়ের শব্দ শুনে তার দিকে ফিরে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেমন লাগছে আমায়? তালহার চোখ আটকে আছে সাজে, বিশেষ করে গাঢ় লাল লিপস্টিক দেওয়া ঠোঁটের দিকে এক মুহূর্তে তাকিয়ে থেকে আলতো হেসে বলল,
একদম লাল সুন্দরী। মেহেরিন ঠিক করে হেসে ফেললো। শাড়ির কুচি সামনে এগোতে নিতেই তারপর তৎক্ষণাৎ সতর্ক গলায় বলে উঠলো, সাবধানে পা ফেললো। মেহেরিন হেসে হেসে বলল, মশাই, আমি শাড়ি পরে হাঁটতে পারি, এত ভয় পাওয়ার কিছু নেই। কথাটা বলতে বলতে তালহার সামনে গিয়ে দাঁড়ালো সে। তারপর তার খয়েরি পাঞ্জাবির বুকের কয়েকটা বোতাম ঠিক করে লাগিয়ে দিল। একটু পিছনে সরে মাথা কাট করে তালহাকে ভালো করে পরখ করলো। তারপর সন্তুষ্ট ভঙ্গিতে বলল, এবার লাগছে আমার পারফেক্ট শিকদার। তালহার মুখের সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠল। পরক্ষণে মেহেরিনের কোমর পেঁচিয়ে ধরতে মেহেরিন চমকে ঝাড়ে মেরে উঠল, এই ছাড়ুন বলছি। সে শাড়ির আঁচলটা সামলাতে সামলাতে তালহার দিকে রাগি চোখে তাকালো। আমি কত কষ্ট করে শাড়িটা পরিয়ে দিয়েছে, একটু যদি নষ্ট হয় আপনার খবর আছে বলে দিলাম। তালহার সঙ্গে সঙ্গে হাত ছড়িয়ে নিল। মেহেরিন তখনও ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। তারপর সে আয়নার সামনে গিয়ে শাড়িটা ঠিক আছে কিনা দেখতে দেখতে বলল, আক্কেল জ্ঞান নেই আপনার? শাড়িটা যদি এখন নষ্ট হয়ে যেত? তালহা নির্বাক দাঁড়িয়ে রইল। সামান্য একটা শাড়ির জন্য এই পরিমাণ ঝাড়ি, তার উপর এমন ভয়ঙ্কর হুমকি। মুহূর্তের মধ্যে যেন অদৃশ্য কেউ এসে তার কানের কাছে ফিসফিস করে বলে গেল, বাবা তালহা, সবই তো শুরু। বইয়ের ঝাড়ি কত প্রকার, কি কি সবই আস্তে আস্তে দেখতে পাবি। তালহা মেহেরিনের দিকে তাকিয়ে মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। বইয়ের সাজ দেখে যে মানুষটা কয়েক মুহূর্ত আগে মুগ্ধ হয়ে দাঁড়িয়েছিল, সেই মানুষটা এখন ঝাড়ি খেয়ে ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত। গেটের কাছে দাঁড়িয়ে আছেন বাড়ির সব মহিলারা। তাহিয়া ছাড়া মা, চাচি, দাদি, মেহেরিন সহ সবাই শাড়িতে সেজেছেন। আর পুরুষদের পরনে পাঞ্জাবি, তাহিয়ার পরনে অবশ্য লং ড্রেস। এক এক করে সবাই গাড়িতে উঠে বসলো। মেহেরিনকে পাঠানো হলো তালহার গাড়িতে। মেহেরিন ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে যেতে তালহা তার পিছু নিল। শাড়ির কুচিগুলোর সঙ্গে হাঁটছে মেয়েটা, তবুও তালহার দুশ্চিন্তা কাটছে না। যদি কোথাও পা আটকে যায়, তাই পেছন থেকে সে রেডি তাকে সামলে নিতে। গাড়ির কাছে এসে মেহেরিন ফ্রন্ট সিটের দরজার পাশে দাঁড়াতে তালহা এগিয়ে এসে দরজাটা খুলে দিল। শুধু তাই নয়, সে এক হাত দিয়ে সিটের ওপরটা আড়াল করে দিল, যেন বসতে গিয়ে মাথায় আঘাত না লাগে। তারপর বলল, বসুন ম্যাম। মেহেরিন মুখে গাল ভরা হাসি ফুটে উঠল। সাবধানে শাড়ির কুচিগুলো সামলে গাড়িতে বসলো সে। তালহা আবার এক প্রকার তার কুচিগুলো ঠিকঠাক করে দিল। আসল কোথায় আটকে আছে কিনা তা দেখে নিশ্চিত হয়ে দরজাটা বন্ধ করে দিল। তারপর নিচে গিয়ে ড্রাইভিং সিটে বসলো। গাড়ি চলতে শুরু করলো, কিন্তু তালহার গাড়ি চালানোর চেয়ে মেহেরিনের দিকে যেন মনোযোগ বেশি। কয়েক সেকেন্ড পর পরই একবার করে পাশ ফিরে তাকাচ্ছে, কখন তার শাড়ির দিকে, কখনো মুখের দিকে। মেহেরিন প্রথমে কিছু বললো না, কিন্তু এভাবে বেশ কিছুক্ষণ চলার পর আর চুপ থাকতে পারলো না। এভাবে চলতে থাকলে যে যেতে তো সারাদিন লেগে যাবে। তালহা তপ্তশ্বাস ফেলে স্টিয়ারিংয়ে মন দেওয়ার চেষ্টা করে বলল, ড্রাইভার সঙ্গে করে নিয়ে আসা উচিত ছিল। মেহেরিন ভ্রু কুঁচকে তাকালো। কেন? তালহা গম্ভীর মুখে বলল, এভাবে গাড়ি চালাবো নাকি তোমাকে দেখবো বুঝে উঠতে পারছি না। মেহেরিনের গা মুহূর্তে লজ্জায় রাঙা হয়ে উঠল। সে হাত বাড়িয়ে তালহার বাহুতে আলতো করে একটা চাপড় দিয়ে বলল, বেশি কথা না বলে চুপচাপ গাড়ি চালান তো। তালহার মুখে হাসি ফুটলো, রাস্তায় ধ্যান দিতে পারছি না তো ম্যাম। মেহেরিন এবার রাগি চোখে তাকাতে তালহার সঙ্গে সঙ্গে গম্ভীর হওয়ার ভান করলো। ফিউচার ডাক্তার ম্যাম, এমন রাগ দেখাবেন না, রোগীকে একটু হেল্প করুন। মেহেরিন এবার কৌতূহল ভঙ্গিতে জিজ্ঞেস করলো, রোগী? রোগীর আবার কি কি রোগ? তালহা একবার তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, রোগী তার বইয়ের থেকে নজর সরাতে পারছে না, রাস্তায় ফোকাসই করতে পারছে না। কথাটা শুনে মেহেরিনা নিজেকে সামলাতে পারলো না, ঠিক করে হেসে ফেললো। তারপর একটু ভেবে গম্ভীর হওয়ার ভান করে বলল, এজন্যই আপনাকে ফোকাসিটামল খেতে হবে। তালহার সঙ্গে সঙ্গে ভ্রু তুলল। তা এই ওষুধটা কোন গ্রহের ফার্মেসিতে পাওয়া যাবে ম্যাম? মেহেরিন গর্বিত ভঙ্গিতে বলল, আমার নিজস্ব গ্রহের। তালহা মুচকি হেসে মাথা নাড়ল। তাহলে তো এখন নিতে হবে বলে এক হাত মেহেরিনের দিকে বাড়িয়ে দিল সে। মেহেরিন সঙ্গে সঙ্গে সে হাতে আলতো একটা চাপড় দিয়ে বলল, ফাজলামো না করে গাড়ি চালান। তালহা হেসে আবার স্টিয়ারিং এ মন দিল। গাড়ি ছুটে চলো সামনের পথ ধরে। শুকনের এই সামনের পুরো জায়গাটাই আজ উৎসবের আমেজে সেজেছে। প্রবেশ পথে দুপাশে রঙিন কাপড় আর ফুল দিয়ে সাজানো হয়েছে। মাথার উপর ঝুলছে একটি ব্যানার,
শুকনির উদ্বোধনী অনুষ্ঠান। সকাল থেকে একে একে অতিথিরা আসতে শুরু করেছেন। স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, স্কুলের প্রধান শিক্ষক, কয়েকজন শিক্ষিত, মসজিদের ইমাম, সমাজসেবী ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতি এতিমখানার প্রাঙ্গণটি ধীরে ধীরে মুখর হয়ে উঠেছে। আর ছোট ছোট শিশুরা পরিপাটি পোশাকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে তাদের নতুন দিনের স্বপ্নমাখা উচ্ছ্বাস। তালহা পরিবারের সবাইকে নিয়ে গাড়ি থেকে নামতে কয়েকজন আয়োজক এগিয়ে এলেন। ফুলের তোড়া দিয়ে তাদের অভ্যর্থনা জানানো হলো। মেহেরিন তালহার পাশে দাঁড়িয়ে মুগ্ধ চোখে পুরো আয়োজনটা দেখছিল। তালহা এক হাতে আগলে নিল মেহেরিনের হাত, তাকে নিয়ে সাবধানে আগ বাড়ালো। কিছুক্ষণ পর সবাইকে নিয়ে মঞ্চে বসানো হলো। সঞ্চালকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হলো অনুষ্ঠান। শুকনিরের প্রতিষ্ঠাতার উদ্দেশ্যে শিশুদের পড়াশোনা, থাকা খাওয়া এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন প্রতিষ্ঠানের পরিচালক। এরপর মাইক্রোফোন হাতে তালহাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হলো। তালহা ধীরে পায়ে উঠে দাঁড়ালো, একবার সামনের সারিতে বসে থাকা শিশুদের দিকে তাকালো। ছোট ছোট মুখগুলো তার দিকে তাকিয়ে আছে। কণ্ঠে দৃঢ়তা রেখে বলল, আসসালামু আলাইকুম সবাইকে। বেশি কিছু বক্তব্য দিব না, শুধু এইটুকুই বলবো, এই শিশুগুলো প্রত্যেকেরই স্বপ্ন আছে। কারো স্বপ্ন ডাক্তার হওয়া, কারো ইঞ্জিনিয়ার, কারো শিক্ষক, কারো আবার বড় কোনো দায়িত্বে যাওয়া। আমাদের দায়িত্ব শুধু তাদের মাথার উপর একটা ছাদ তৈরি করে দেওয়া নয়, তাদের সেই স্বপ্নগুলো পূরণ করার পথটাও তৈরি করে দেওয়া। শুকনি যেন শুধু একটি এতিমখানা না হয়, বরং এই শিশুদের কাছে সত্যিকারের একটি পরিবার হয়ে ওঠে। এটাই আমার প্রত্যাশা। তালহার বক্তব্য শেষ হতেই চারপাশে করতালিতে মুখর হয়ে উঠল। সে মাইক্রোফোনটা রেখে দিয়ে সরে আসতে নিতেই সাংবাদিকের ভিড় থেকে একজন প্রশ্ন করে উঠলেন, স্যার, আপনার পত্রিকায় প্রকাশিত এই নিউজটা করে আমাদের পাশাপাশি সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন আর কৌতূহল তৈরি হয়েছে। কে সেই বিশেষ মানুষ যার জন্য আপনি শুকনির উৎসর্গ করেছেন? প্রশ্নটা শুনে তালহা পা থেমে গেল। কয়েক মুহূর্ত নীরব রইল সে। তারপর ধীরে ধীরে একবার মঞ্চের দিকে তাকালো। সবার মাঝে বসে থাকা মেহেরিনের চোখে সঙ্গে চোখ মেলাতেই তালহার ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। এরপর কোনো দ্বিধা না করে আঙুল তুলে তার দিকে ইশারা করলো। ফেক মাইক তুলে বলল, আমার অর্ধাঙ্গিনী, আমার প্রিয়তমা স্ত্রীকে এই শুকনির উৎসর্গ করেছি। কথাটা শেষ হতেই চারপাশে আবারও করতালি দিয়ে উঠল। কয়েকজন উৎসাহী কণ্ঠ ভেসে এলো, ভাই ভাবিকে একসঙ্গে দেখতে চাই। তালহা হেসে মাথা নাড়ালো, তারপর সোজা এগিয়ে গেল মেহেরিনের দিকে। মেহেরিনের সামনে গিয়ে হাত বাড়িয়ে দিল। মেহেরিন এক মুহূর্ত তার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপর সেই বাড়িয়ে দেওয়া হাতটা ধরে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। দুজনকে একসঙ্গে উঠতে দেখে উপস্থিত মানুষের মধ্যে আবার উচ্ছ্বাস ছড়িয়ে পড়লো। কেউ হাততালি দিচ্ছে, কেউ শীষ বাজাচ্ছে। তালহা খুব সাবধানে মেহেরিনকে সঙ্গে নিয়ে মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ালো। তারপর সবার উদ্দেশ্যে মৃদু হেসে বলল, মিট মাই ওয়াইফ, মিসেস মেহেরিন শিকদার মাহা। মেহেরিন চোখের কোণ তখন ছলছল করছে। সামনে ক্যামেরা, সাংবাদিকদের মাইক্রোফোন। মুহূর্তটা হয়তো কয়েক ঘন্টার মধ্যে সংবাদ হয়ে ছড়িয়ে পড়বে পুরো দেশে। আজ যেন তার এক জীবনের সব অপূর্ণ স্বীকৃতি একসঙ্গে পূর্ণতা পেল। প্রথমে তালহার কাছ থেকে স্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছে সে, এরপর পেয়েছে তার পরিবারের সামনে সেই মর্যাদা, আর আজ সবার সামনে, পুরো দেশের সামনে তালহা নিজে তাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে পরিচয় করিয়ে দিল। মেহেরিন নিজ থেকে ধীরে ধীরে মাইক্রোফোনটা হাতে নিল। একবার খুবই শ্বাস নিয়ে গলা পরিষ্কার করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি মিসেস তালহা শিকদার। আজ আপনাদের সবার সামনে কিছু কথা বলতে চাই। জানি না এমন সুযোগ আবার কবে পাবো, তাই আজ একটা গোপন কথা পুরো দেশের সামনে প্রকাশ করতে চাই। কথাটা বলে মেহেরিন একবার তালহার দিকে তাকালো। তালহা এক দৃষ্টিতে তাকিয়েছে তার দিকে। তবে মেহেরিনের শেষ কথাটা তার কপালে সামান্য ভাঁজ পড়েছে। কি বলতে যাচ্ছে তার স্ত্রী, সেটা বুঝতে না পেরে সে নীরবে অপেক্ষা করছে। মেহেরিন মুচকি এসে তালহার দিকে ইশারা করে বলল, এই যে উনি, নিশ্চয়ই সবাই তাকে চেনেন। একজন সফল ব্যবসায়ী হিসেবে অনেকেই তাকে অনুসরণ করেন, কিন্তু ওনার আরো একটা পরিচয় আছে, যেটা হয়তো আপনারা জানেন না। কথাটা শুনে উপস্থিত সবাই আরো কৌতূহলী হয়ে উঠলো। ক্যামেরাগুলো যেন মুহূর্তে দুজনের দিকে স্থির হয়ে গেল। মেহেরিন হাসি মুখে প্রশ্ন করলো, আপনারা কি জানতে চান সেটা? তারপর তারপর চারপাশ থেকে একসঙ্গে উত্তর এলো,
হ্যাঁ। মেহেরিনের মুখের হাসিটা আরো প্রশস্ত হলো। বলল, উনি একজন আদর্শ স্বামী, একজন আদর্শ মায়ের আদর্শ সন্তান, আর একজন আদর্শ ভাইও। কিছুক্ষণ থেমে তালহার দিকে তাকিয়ে আবার বলল, আমার জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু আমি মিস্টার পারফেক্ট শিকদারের মতো মানুষ একটা দেখিনি। উনি সব দিক থেকে পারফেক্ট। বাইরে যেমন সফল, ঘরের ঠিক তেমনি একজন অসাধারণ মানুষ। আর আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এই শিকদার সাহেব। মেহেরিন থামতে তালহার ঠোঁটের কোণে গাঢ় হাসি ফুটে উঠল। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মেহেরিনের দিকে। চোখে মুখে এমন এক তৃপ্তি, যেন এক মানুষের সামনে আজ পাওয়া এই কয়েকটি কথাই তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার। মেহেরিন আবার মাইকের দিকে ফিরল। লটারি বলে একটা জিনিস আছে, তাই না? সেটা লাগলে মানুষের জীবনটাই বদলে যায়। আমার জীবনের লটারিটাও আমার শিকদার সাহেব। চারপাশে মৃদু হাসি বেশ ছড়িয়ে পড়ল। সবাই মুগ্ধ হয়ে শুনছে। সে ফের বলল, উনি আমার জীবনে আসার পর থেকে দুঃখ কি জিনিস সেটা যেন ভুলে গেছি। এখন আপনারাই নিশ্চয়ই বলবেন, নিজের স্বামীর নামে এত গুণগান কেন করছি। মেহেরিন একটু থেমে তালহার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার স্বামী যদি এত গুণী থাকে, তাহলে আমি বলবো না কেন শুনি। বলে ঠিক করে হেসে ফেলল সে। সঙ্গে সঙ্গে বাকিরা হু হু করে হেসে উঠল। হাসি থামিয়ে শেষে একটু দুষ্টু হাসি দিয়ে বলল, আজকের জন্য এতটুকুই, আবার সুযোগ পেলে আরো বেশি করে সুনাম করব। কথা শেষ হতে চারপাশ দ্বিগুণ হাসিতে মুখর হয়ে উঠল। পরক্ষণে সবাই দাঁড়িয়ে করতালি দিতে শুরু করলো। শিকদার বাড়ির কর্তাকর্তীরা মুগ্ধ চোখে তাকিয়ে আছেন তাদের ছেলে আর ছেলের বইয়ের দিকে। চোখে মুখে গর্ব আর আনন্দের ছাপ স্পষ্ট। মেহেরির মাইক্রোফোনটা তালহার হাতে তুলে দিল। তালহা এতক্ষণ এক পলকও যেন তার দিক থেকে চোখ সরায়নি। এবার ধীরে ধীরে পলক ফেলল। মাইক্রোফোন হাতে নিয়ে সামনের দিকে তাকালো। তারপর মেহেরিনের হাতটা নিজের হাতে নিয়ে হেসে বলল, বউ মানুষ 2 লাইনকে 10 লাইন করে বলতে ভালোবাসে, তা আমরা সবাই জানি। আশা করি কেউ বেশি বেশি ভাববেন না এই কথাগুলো নিয়ে। বউ মানুষ হিসেবে একটু মানিয়ে দিবেন। কথাটা আবারও হাসি বল উঠলো। তালহা মেহেরিনের দিকে তাকিয়ে মৃদু হেসে চোখ খুলল। তবে সত্যি বলতে কি, বইয়ের মুখ থেকে নিজের প্রশংসা মানে বিশাল কিছুই। এখন তো মনে হচ্ছে আমি হাওয়ায় উঠছি। কথা শেষ করে মেহেরিন হাত ধরে হেসে নিজের জায়গায় গিয়ে বসলো তালহা। তার কথায় আবারও এক পাক হাসির রেশ ছড়িয়ে পড়লো পুরো প্রাঙ্গণে। মুহূর্তের মধ্যে তাদের দুজনের মধ্যকার সেই মিষ্টি বন্ধনটা যেন সবার চোখে ধরা দিল। কথার ফাঁকে ফাঁকে একে অপরের দিকে তাকানো, ঠোঁটের কোণে লেগে থাকা হাসি, সবকিছুতেই যেন এক ধরনের নির্ভরতা মিশে আছে, যা মুগ্ধ করলো সবাইকে। এরপর একে একে বক্তব্য রাখলেন বিলাল সাহেব ও আফতাব সাহেব ও অন্যান্য অতিথিরাও। তাদের বক্তব্য শেষ করে সবাই মিলে এগিয়ে গেলেন সুখনিরের প্রবেশদ্বারের সামনে। গেটের সামনে সুন্দর করে সাজানো হয়েছে উদ্বোধনের স্থান। মাঝখানে মেহেরিনকে রেখে তার দুপাশে দাঁড়ালো তালহা পরিবারের অন্য সদস্যরা। পাশে উপস্থিত রয়েছেন অন্যান্য অতিথিরাও। সামনে লাল ফিতা বাঁধা। তালহা কাঁচিটা হাতে নিতে শিশুদের মধ্যে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। কৌতূহলী চোখগুলো একসঙ্গে স্থির হয়ে গেল তাদের দিকে। কিন্তু সবাইকে অবাক করে তালহা কাঁচিটা নিজের হাতে না রেখে মেহেরিনের দিকে বাড়িয়ে দিল। মেহেরিন বিস্মিত চোখে একবার তার দিকে তাকালো। তালহা মৃদু এসে শুধু বলল, শুভ কাজ তোমার হাত দিয়ে শুরু হোক। মেহেরিনের চোখের কোণে তখন অদ্ভুত এক আলো। কাঁপা কাঁপা হাতে কাঁচিটা নিয়ে এসে পিতায় ধরলো। এক মুহূর্তের জন্য চোখ বুজে মনে মনে কিছু একটা চাইলো। তারপর কাঁচি চালিয়ে ফিতেটা কেটে দিল। সঙ্গে সঙ্গে করতালিতে মুখর হয়ে উঠল পুরো চারিদিক। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সুখনিরের। মেহেরিন কয়েক মুহূর্ত স্থির দাঁড়িয়ে রইল। চোখের সামনে নিজের স্বপ্নটা সত্যি হয়ে দাঁড়িয়ে আছে। ভাবতে বুকের ভেতরটা কেমন ভরে উঠল। এরপর সবাইকে নিয়ে ভেতরে প্রবেশ করা হলো। দরজা পেরোনোর সঙ্গে সঙ্গে মেহেরিন যেন অন্য এক জগতে চলে গেল। চারপাশে প্রতিটি দেয়াল, প্রতিটি ঘর, ছোট বিছানা, পড়ার টেবিল, বইয়ের তাক, সবকিছু সে মুগ্ধ চোখে দেখছে। এরপর সবাইকে নিয়ে ভেতরে প্রবেশ করা হলো। দরজা পেরোনোর সঙ্গে সঙ্গে মেহেরিন যেন অন্য এক জগতে চলে গেল। চারপাশের প্রতিটি দেয়াল, প্রতিটি ঘর, ছোট ছোট বিছানা, পড়ার টেবিল, বইয়ের তাক, সবকিছু সে মুগ্ধ চোখে দেখছে। এটা শুধু একটা ভবন নয়, এটা তার বহুদিনের স্বপ্ন। একসময় যে স্বপ্ন কেবল কল্পনায় দেখেছিল, আর সেটাই বাস্তব হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। মেহেরিন ধীরে ধীরে চারপাশ দেখছিল। চোখের সামনে সবকিছু থাকলেও যেন বিশ্বাস করতে পারছিল না। কিছুক্ষণ পর সবাইকে বসতে দেওয়া হলো।
চেয়ারের আয়োজন করা হলো। সবাই নীরবে মাথা নিচু করে বসে রইল। দোয়া শেষে পরিবেশটা আরো প্রাণবন্ত হয়ে উঠল। তালহা, মেহেরিন, তাহিয়া সহ পরিবারের বাকিরাও সোজা চলে গেল শিশুদের কাছে। তালহা এক একজনের সঙ্গে কথা বলছে। কারো মাথায় স্নেহ করে হাত রেখে জানতে চাইছে পড়াশোনা কেমন চলছে। কেউ লাজুক মুখে উত্তর দিচ্ছে, কেউ আবার উৎসাহ নিয়ে নিজে গল্প শোনাচ্ছে। কারো কাছে জানতে চাইছে বড় হয়ে কি হতে চাও। কেউ বলছে ডাক্তার হবো, কেউ শিক্ষক, কেউ আবার পুলিশ। মেয়েরেনও একে একে সবার সঙ্গে কথা বলছে। কখনো কারো গাল টিপে দিচ্ছে, কখনো মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শিশুদের সঙ্গে কথা বলতে বলতে কখন যে নিজের মধ্যে হারিয়ে গেছে সে নিজেও টের পাচ্ছে না। ছোট ছোট মুখগুলো কেন যেন ভীষণ আপন লাগছে তার। বারবার নিজের শৈশবের কথা মনে পড়ছে। হাসি গল্প আর আদরে পুরো জায়গাটা তখন মুখর। এরই মধ্যে একটা ছোট্ট মেয়ে হঠাৎ তালহার হাত ধরে টান দিল। তালহার সঙ্গে সঙ্গে নিচু হয়ে গেল। মেয়েটা তার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে কি যেন বলল। তালহা মনোযোগ দিয়ে কথাটা শুনলো। তারপর আচমকা মেহেরিনের দিকে তাকিয়ে মুচকি হেসে মাথা নাড়ল। পুরো ব্যাপারটা লক্ষ্য করছিল মেহেরিন। তার ঠোঁটের কোণে অজান্তে এক টুকরো হাসি ফুটে উঠল। ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আমাকে নিয়ে কি গবেষণা হচ্ছে শুনি? তালহা সোজা হয়ে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, ও বলছে ভাইয়া, ওই খয়েরি আপুটা অনেক সুন্দর। মেহেরিনের মুখের সঙ্গে সঙ্গে হাসি ছড়িয়ে পড়ল। সে নিচু হয়ে মেয়েটার গালে আলতো করে হাত বুলিয়ে দিলে বলল, তুমিও তো খুব মিষ্টি। মেয়েটা খুশিতে হেসে উঠল। তারপর হঠাৎ কৌতূহলী হয়ে তালহার দিকে তাকিয়ে আবার মেহেরিনের দিকে ফিরে প্রশ্ন করলো, আপু, এ ভাইয়াটা তোমার কি হয়? মেহেরিন আর চোখে তালহার দিকে তাকালো। তালহা তখন বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। পিচ্চিটা কি উত্তর পায় সেটা শোনার জন্য। তার চোখে মুখে কৌতূহল। মেহেরিন মৃদু হেসে ইংরেজিতে বলল, হি ইজ মাই ম্যান হু ইজ অনলি ইন্টারেস্টেড ইন দিস ক্যারিয়ার অ্যান্ড মি। কথাটা শুনে তালহার ভোরের কোণে যে হাসিটুকু ছিল সেটা আর আটকে রইল না। মুখ জুড়ে ছড়িয়ে ফেল প্রশস্ত হাসি। কিন্তু বাচ্চা মেয়েটা কিছুই বুঝতে পারলো না। ভ্রুকুঁচকে জানতে চাইলো, আপু, কি বললে? আমি তো ইংরেজি বুঝি না। মেহেরিন হেসে তার দুবাহু আলতো করে ধরে বলল, এজন্যই তো তোমাকে অনেক পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলে বুঝে যাবে এর অর্থ। তাই আজ থেকে পড়াশোনা একদম ফাঁকি দেওয়া যাবে না। মেয়েটা কিছুক্ষণ গম্ভীর মুখে ভাবলো। তারপর নিশ্চিত হওয়ার জন্য আবার প্রশ্ন করলো, পড়াশোনা করলে আমি এটা বুঝতে পারবো? হুম। মেহেরির উত্তর শুনে মেয়েটা হঠাৎ বলল, একটু দাঁড়াও। তারপর দৌড়ে চলে গেল। মেহেরিন আর তালহা দুজনে অবাক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর মেয়েটা হাতে একটা কাগজ আর কলম নিয়ে দৌড়ে ফিরে এলো। হাঁপাতে হাঁপাতে কাগজটা মেহেরিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, তাহলে এটা লিখে দাও। আমি পড়াশোনা শিখতে শিখতে যদি কথাটা ভুলে যাই তখন তো আর বুঝবো না। মুহূর্তখানেক মেহেরিন স্থির হয়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে। তারপর তালহার সে একসঙ্গে শব্দ করে হেসে উঠল। মেয়েটা এমন সরল যুক্তির কাছে দুজনেরই যেন হার মানতে হলো। হাসতে হাসতে মেহেরিন কাগজটা হাতে নিল। তারপর মেয়েটার বলা কথাটা লিখে দিল। কাগজটা হাতে নিয়ে মেয়েটা এমন ভাবে হাসলো যেন সে পৃথিবীর সবচেয়ে মূল্যবান কোনো জিনিস পেয়ে গেছে। প্রয়োজনে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হলো। এবার শিশুদের হাতে নতুন পোশাক, বই খাতা ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হলো। সব শেষে সবাইকে দুপুরের খাবার পরিবেশন করা হলো। সব আয়োজন শেষ হতে হতে সন্ধ্যা নেমে এলো। দিনের ব্যস্ততার আনন্দ পেছনে ফেলে তার পরিবার সন্ধ্যা 7টার মধ্যে বাড়িতে ফিরে এলো। সবার শরীরে ক্লান্তির চাপ, অথচ মুখ জুড়ে অদ্ভুত এক তৃপ্তি। এতগুলো ছোট ছোট মুখ, তাদের হাসি আর আজকে সুন্দর মুহূর্তগুলো যেন সারাদিনের ক্লান্তিকে মধুর করে দিয়েছে। একে একে সবাই ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে জড়ো হলো। কেউ সোফায় গাইলে দিল, কেউ আবার সারাদিনে সে গল্প করতে শুরু করলো। এর মধ্যে রান্নাঘর থেকে ট্রেতে করে চা নিয়ে হাজির হলো মেহেরিন। বিলাল সাহেব অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললেন, সারাদিন অনেক ধকল গেছে, এসে একটু বিশ্রাম না নিয়ে আবার চা বানাতে গেলি কেন? একটু পর তো বানালেও তো হতো। মেহেরিন মিষ্টি এসে সবার সামনে চায়ের কাপগুলো এগিয়ে দিতে দিতে বলল, আমার কোনো ক্লান্তি নেই। আজ আমি এত খুশি যে ক্লান্তিটা যেন গায়ে লাগছে না। আর আজ কিন্তু আমার স্পেশাল চা বানিয়েছি। খেয়ে বলো তো কেমন হয়েছে? বিলাল সাহেব মেয়েটার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে হেসে উঠে বললেন, পাগলি মেয়ে একটা। মেহেরিনও হেসে ফেলল। সবাই চেয়ে চুমুক দিতেই ড্রয়িং রুমটা আবার ছোট ছোট কথাবার্তা আর হাসিতে মুখর হয়ে উঠল। ভাইয়া, মেহেদি আর্টিস্ট কি বসে থাকতে এসেছে নাকি? সেই কখন থেকে তুমি মেহেরিনের হাত দখল করে বসে আছো? তাহিয়ার কথায় তালহা বিরক্ত চোখে তাকালো। আমি কি একবারও বলেছি মেহেদি আর্টিস্ট আনতে? তাহিয়া হতবাক হয়ে বলল,
মেহেদিকে দিবে। তালহা এমন স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল যেন প্রশ্নটাই অপ্রয়োজনীয়। আমি দেব। কি? তুমি? তাহিয়া প্রায় চিৎকার করে উঠল। তালহার বিরক্তিতে মুখ বাঁকিয়ে বলল, উফ, কানের কাছ থেকে শর্ত। তাহিয়া অসহায় চোখে মেহেরিনের দিকে তাকালো। বিয়ে জীবনে একবারই আসে, আর সে একবার মেহেদি যদি তালহার কাজে হাতে কারসাজিতে নষ্ট হয়ে যায়, তাহলে তার বান্ধবীর বিয়ে বেচতে যাবে। প্রায় কাঁদো কাঁদো মুখে রিকোয়েস্ট করে বলল সে, ভাইয়া প্লিজ ছাড়ো, নষ্ট হয়ে গেলে কিন্তু ছবি ভালো আসবে না। তালহা এবার যেন অপমানিত বোধ করলো। হাতে ধরা মেহেদির ফোনটা ঠিক করে সেটা পরীক্ষা করতে করতে ঝাড়ের সুরে বলল, এই, আমি 1 মাস ধরে ইউটিউব দেখে মেহেদির কোর্স করেছি, শুধু নিজের বইয়ের হাতে সুন্দর করে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। আর তুই বলছিস আমি কি হাত নষ্ট করে ফেলবো? তালহার এক মুহূর্ত তার সঙ্গে তর্কে যেতে রাজি নয়। মেহেরিনের হাতটা আবার নিজের দিকে টেনে নিয়ে মায়ের দিকে তাকিয়ে গলা উঁচিয়ে ডাকলো, এই আম্মু, তোমার বান্দরটাকে নিয়ে যাও তো, আমাদের ডিস্টার্ব করছে। হ্যালো বন্ধুরা, আজকের পর্বটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরপর তোমরা কোন গল্পটা চাও সেটাও কমেন্টে বলে যেও। ভালো লাগলে লাইক করে দিও, আর যারা আমার চ্যানেল এখন নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আজকে আসছি।